নমস্কার বন্ধুরা, দেশি কুইন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি সকলে বুঝতে পেরেছেন। বিশেষত প্রেগনেন্সিতে হয়ে যাওয়া গ্যাসের সমস্যা, এটি একটি কমন বিষয়। সাধারণত নর্মাল অবস্থায় আমাদের প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখা যায়, তবে প্রেগনেন্সি থেকে এটি কিন্তু একটু বেশি পরিমাণে অস্বস্তি করে সৃষ্টি করে থাকে। তো সাধারণত আজকে ভিডিওতে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। সাধারণত প্রেগনেন্সিতে কিন্তু এই গ্যাসের সমস্যা কোন কোন কারণের জন্য হয়ে থাকে, সাধারণত প্রেগনেন্সি মাদারে কোন কোন ভুলের জন্য এই গ্যাসের সমস্যাটি কিন্তু একটু বেশি পরিমাণে হয়ে থাকে। এছাড়াও কিন্তু এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সাধারণত কি কি করতে পারি, যেগুলো করলে কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় কিন্তু গ্যাসের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। যে কোনো ধরনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে দাও। তো চলো ভিডিও মূল বিষয়ে যাওয়া যাক। তো সাধারণত প্রেগনেন্সি বা গর্ভধারণের প্রথম মাস থেকে কিন্তু আমাদের প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এই গ্যাসের সমস্যাটি দেখা দিয়ে থাকে। তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টার দিকে কিন্তু এই গ্যাসের সমস্যাটি আরও বেশি পরিমাণে হয়ে থাকে। তো সাধারণত এই প্রেগনেন্সিতে গ্যাসের সমস্যাটি কেন হয়ে থাকে, তো দেখো, সাধারণত যখনই কিন্তু আমরা গর্ভধারণ বা প্রেগনেন্ট হয়ে থাকি, এই গর্ভধারণের ফলে কিন্তু আমাদের শরীর থেকে বিভিন্ন ধরনের হরমোনের ক্ষরণ শুরু হয়, যেমন প্রজেস্টেরন, এস্ট্রোজেন, এসিজি, রিল্যাক্সিন। তো এই হরমোনগুলোর কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের প্রেগনেন্সি বা বেবি ডেভেলপমেন্টে। তাছাড়াও কিন্তু যে প্রজেস্টেরন এবং রিল্যাক্সিন নামক যে হরমোনটি রয়েছে, সেটি স্বাভাবিকভাবে আমাদের যে মাসলগুলো রয়েছে, বিশেষত আমাদের যে অ্যাবডোমেন বা পেলভিক এরিয়ার যে মাসলগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু স্বাভাবিকভাবে শিথিল করে দেয়, যাতে বেবি কিন্তু ঠিকঠাকভাবে বড় হতে পারে এবং ইউটেরাসটিও যাতে ঠিকঠাকভাবে বড় হতে পারে এবং আমাদের পেটটিও যাতে আকারে বৃদ্ধি পেতে পারে। তো স্বাভাবিকভাবে এগুলোকে শিথিল করার সঙ্গে সঙ্গে আমাদের যে ইউটেরাসের উপর ভাগের যে ইন্টেস্টাইন রয়েছে বা স্টোমাচ রয়েছে বা লিভার রয়েছে, সেগুলোও কিন্তু অল্প পরিমাণে শিথিল হয়ে যায়, যার কারণে কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে বা পাচকের যে ক্ষমতাটি রয়েছে, সেটা কিন্তু কার্যক্ষমতা কমিয়ে দেয়, যার ফলে কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত আমাদের হজমের সমস্যা হয়ে থাকে এবং গ্যাসের সমস্যা দেখা দিয়ে থাকে। তার জন্য কিন্তু বিশেষত প্রেগনেন্সির সময় যদি একটু রিচ খাওয়া হয়ে থাকে, তার জন্য কিন্তু বেশি পরিমাণে গ্যাসের সমস্যা দেখা দেয় এবং প্রেগনেন্সি যতটা কিন্তু এগিয়ে যায়, ততটা কিন্তু এই গ্যাসের সমস্যাটি বা কনস্টিপেশনের সমস্যা কিন্তু বেশি পরিমাণে দেখা দেয়। তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যদি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না খাওয়া হয়ে থাকে বা ঠিকঠাকভাবে যদি জল পান না করা হয়ে থাকে, সেই কারণেও কিন্তু গ্যাসের সমস্যা দেখা গিয়ে থাকে। তো সাধারণত প্রেগনেন্সির সময় এই গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি কি করতে পারি বা কি কি করলে কিন্তু সাধারণত প্রেগনেন্সির সময় এই গ্যাসের সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পেতে পারি। তো প্রথমে যেটা করবো সেটা হলো যে প্রচুর পরিমাণে জল খাওয়া। যখন থেকেই কিন্তু আমরা প্রেগনেন্ট হই, সেই সময় থেকেই কিন্তু আমাদের জল খাওয়ার যে মাত্রাটি রয়েছে সেটাকে কিন্তু বৃদ্ধি করতে হবে। মানে দিনে অন্তত পক্ষে 10 থেকে কিন্তু 12 গ্লাস অবশ্যই জল খেতে হবে, যার ফলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পেতে পারি। তাছাড়াও আমাদের যে লাইফস্টাইল রয়েছে, বিশেষত প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে কিছু করতে পারে না এবং বেশিরভাগ সময় বসে বা ঘুমিয়ে থাকে। তবে সেক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্যাসের সমস্যাটি একটু বেশি পরিমাণ দেখা দিতে পারে। এর কারণ হলো প্রেগনেন্সির সময় অ্যাক্টিভ লাইফস্টাইল, মানে একটু বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে, মানে প্রেগনেন্সির সময় কিন্তু একটু হাঁটাচলা করতে হবে। তবে বিশেষত যাদের ক্ষেত্রে বেড রেস্টের কথা বলেছেন, মানে বিশেষ কিছু কারণের জন্য কিন্তু প্রেগনেন্সির সময় ডাক্তারবাবুরা বেড রেস্টের কথা বলেন। তবে যাদের ক্ষেত্রে বেড রেস্টের কথা বলেছেন তাদের ক্ষেত্রে বলবো না, তবে যদি বেড রেস্টের কথা না বলেন তবে অবশ্যই কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখুন। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পাচক যে ক্ষমতাটি রয়েছে সেটিও কিন্তু বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনও বৃদ্ধি পায়, এবং যার কারণে কিন্তু আমরা আরও বেশি পরিমাণে হেলদি থাকতে পারি। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যে খাওয়া দাওয়ার পরিমাণটি রয়েছে সেটি যদি ঠিকঠাক না হয়ে থাকে, মানে প্রেগনেন্সির সময় অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে একবারে বেশি পরিমাণে খেয়ে নেয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সি খাওয়ার যে সময়টি রয়েছে সেটি যদি ঠিকঠাক না হয়ে থাকে, তো অবশ্যই প্রেগনেন্সির সময় যেটা করতে পারো যে হালকা পেটে কিন্তু খেতে হবে, মানে কখনো ভর্তি পেটে একদম অতিরিক্ত খাবার খেতে হবে না, এবং অবশ্যই খাওয়ার পরিমাণটি কিন্তু পরিমাপ অনুযায়ী নিতে হবে এবং সময় 2 ঘন্টা অন্তর অন্তর কিন্তু খেতে হবে।
সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ডাইজেস্টিভ বা হজমের ক্ষমতাটি রয়েছে সেটা কিন্তু ঠিকঠাক থাকে। এছাড়াও কিন্তু অনেকের ক্ষেত্রে যেটা অভ্যাস রয়েছে যেটা হলো যে খাওয়ার সময় জল খাওয়া এবং খাবারটি কিন্তু জল দিয়ে গিলে নেওয়া। সেক্ষেত্রে বলবো যে খাবারটি কিন্তু অবশ্যই দাঁত দিয়ে কিন্তু চিবিয়ে খাওয়ার চেষ্টা করবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে হজমের সমস্যাটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক থাকে, হজমটিও ঠিকঠাকভাবে হয় এবং খাওয়ার সময় জল খাওয়া কিন্তু অ্যাভয়েড করতে হবে। এর কারণ হলো খাওয়ার সময় কিন্তু আমাদের বিশেষ ধরনের পাচক রস খরিত হয়ে থাকে, এটি কিন্তু আমাদের হজমে সাহায্য করে থাকে। তবে যদি জল খাওয়া হয়ে থাকে তার ফলে কিন্তু এই পাচক রসের যে পরিমাণটি সেটি কিন্তু কমে যায়, তার ফলে কিন্তু আমাদের যে হজমের সমস্যা সেটি কিন্তু দেখা যায়, যার ফলে কিন্তু গ্যাসের সমস্যা হয়ে থাকে। তো অবশ্যই খাওয়ার সময় কিন্তু কখনোই জল খাবে না এবং খাওয়ার ঠিক 10 থেকে 15 মিনিট পরে জল খেতে হবে। এবং এছাড়াও কিন্তু যে জল খাওয়ার পরিমাণটি রয়েছে সেটি সাধারণত খাওয়ার পরে জল খাবে এবং অবশ্যই তারপরে যে খাওয়াটি রয়েছে তার থেকে অন্ততপক্ষে 1 থেকে 1 ঘন্টা আগেই খেয়ে নিবে বা তার থেকে কিন্তু কিছুক্ষণ আগেই খেয়ে নিতে হবে। অবশ্যই জল খাওয়ার মাত্রাটি কিন্তু ঠিকঠাক থাকবে এবং অবশ্যই দুটো খাওয়ারের মাঝখানে কিন্তু ডিউরেশনটি ঠিকঠাক থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমাদের হজম হতেও সাহায্য করে থাকে, আমরা যে খাবারটি খেলাম সেটা কিন্তু হজম হতেও সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যেটা বলবো সেটা হলো অতিরিক্ত রিচ খাওয়া কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়াও প্রেগনেন্সির সময় বিশেষত আমরা অনেকেই কিন্তু ডাবের জল খেয়ে থাকি এবং ডাবের জল কিন্তু খাওয়া অত্যন্ত ভালো, বিশেষত প্রেগনেন্সির সময়। তবে এক্ষেত্রে বলে দিই যে ডাবের জল কোন সময় খেতে হবে, কিভাবে খেতে হবে সেই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও শেয়ার করেছে, তোমরা পারলে দেখে নিতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি যে ডাবের জল কিন্তু কখনোই সকালের দিকে খাবে না। সকালের দিকে যদি ডাবের জল খাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা বেশিরভাগ জনের ক্ষেত্রেই দেখা যায়। তো অবশ্যই ডাবের জলটি কখন খাওয়া উচিত সেটি হলো যে আমরা যখনই কিন্তু ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করার পরে 10 থেকে 12টার মাঝখানে কিন্তু অবশ্যই ডাবের জল খেতে পারো। সেক্ষেত্রে আমাদের পুষ্টিগুণ বৃদ্ধি পায় এবং আমাদের শরীরে ইলেকট্রোলাইটের ব্যালেন্স হতেও সাহায্য করে থাকে। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় যেটা বলবো যে হাঁটাচলা তো করতেই হবে, তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় আরেকটা যেটা জিনিস করতে পারো সেটা হলো যে কোনো ধরনের মেডিসিন কিন্তু নিজে থেকে খাওয়ার চেষ্টা করবে না। মানে অনেকের ক্ষেত্রে অভ্যাস রয়েছে, গ্যাসের সমস্যা রয়েছে তাহলে কিন্তু এটা খেয়ে নিই বা এটা এই ওষুধটা নিয়ে নিই, তাহলে কিন্তু বা যে কোনো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে নিই, খেয়ে নিলেই ঠিক হয়ে যাবে। তো বিশেষত প্রেগনেন্সির সময় কিন্তু এটি বাচ্চার ক্ষেত্রে বা প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। তো অবশ্যই যদি বেশি পরিমাণে গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে বলবো যে ইনো খেতে পারো, জল গুলে কিন্তু ইনো খাওয়া যায় প্রেগনেন্সির সময়। তবে বিশেষত যদি কোনো ধরনের ওষুধ নিতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নিজস্ব যে গাইনোকোলজিস্টের আন্ডারে রয়েছে সে তাকে কিন্তু ইনফর্ম করেই কিন্তু প্রেগনেন্সি রিলেটেড এই গ্যাসের ওষুধ খেতে হবে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্ষতিও হবে না এবং গ্যাসের সমস্যা থেকে কিন্তু রিলিফ পেতে পারো। তাছাড়াও কিন্তু এখন কিন্তু বেশিরভাগ ডাক্তারই কিন্তু প্রেগনেন্সি মাদারকে বিশেষত প্রেগনেন্সির সময় এই গ্যাসের ওষুধ দিয়ে থাকেন। তো অবশ্যই যাদের ক্ষেত্রে বেশি গ্যাসের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই রেগুলারলি গ্যাসের ওষুধ খেতে পারো, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের সমস্যা কিছুটা কম হতে দেখা যায়। তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় খাওয়ার পরে কিন্তু একটু হাঁটাচলা করতে হবে এবং অবশ্যই যে খাবারটি খাওয়া আছে সেটি যাতে ঠিকঠাকভাবে প্রোটিন থাকে এবং ঠিকঠাকভাবে যাতে ফাইবার থাকে সেগুলো কিন্তু ধ্যান রাখতে হবে। মানে আমরা প্রেগনেন্সির সময় কিন্তু যে কোনো খাবার খেয়ে নিলেই চলবে না, প্রোটিন জাতীয় খাবার খাচ্ছি কিনা, বিশেষত ফাইবার জাতীয় খাবার। কারণ প্রেগনেন্সির সময় কিন্তু এই গ্যাসের সমস্যাটি কমন, এই ফাইবার জাতীয় যদি খাবার খাওয়া হয়ে থাকে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা থেকে কিছুটা রিলিফ পাওয়া যায় এবং কনস্টিপেশনের যে সমস্যাটা রয়েছে সেটিও কিন্তু কিছুটা কম হতে দেখা যায়। তো অবশ্যই এই ফাইবার জাতীয় খাবারগুলোর মধ্যে হলো ওটস, ডালিয়া, এছাড়াও কিন্তু আমাদের শাকসবজি রয়েছে সেগুলো, এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ফলমূল সেগুলো কিন্তু খেতে পারো। তার ফলে কিন্তু আমাদের যে গ্যাসের সমস্যা রয়েছে বা কনস্টিপেশনের সমস্যা রয়েছে সেটি কিন্তু দূর হয়ে থাকে। তাছাড়াও গরম জল হালকা মধু দিয়ে খেতে পারো। এছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত আরেকটা যেটা জিনিস হয়ে থাকে সেটা হলো যে রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু হালকা উষুম জলের মধ্যে দেশি গরুর ঘি কিন্তু হালকা পরিমাণে ঘুলে কিন্তু খেতেই পারো প্রেগনেন্সির সময়। সেটি কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সির সময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেটি হলো যে আমাদের যে কনস্টিপেশনের সমস্যা বা গ্যাসের সমস্যা সেটা কিন্তু কমে এবং নর্মাল ডেলিভারি হতেও কিন্তু কিছুটা হলেও হেল্প করে থাকে। তো অবশ্যই এই উষুম জলে কিন্তু হালকা পরিমাণে ঘি দিয়েও খেতে পারো, সেটিও কিন্তু অনেকটা হেল্প করে। তো এই তো কয়েকটা টিপস যেগুলো কিন্তু ফলো করলে সাধারণত প্রেগনেন্সির সময় গ্যাসের সমস্যা থেকে কিছুটা হলেও রিলিফ পেতে পারো। তো অবশ্যই এগুলো কিন্তু অবশ্যই ফলো করো যাতে প্রেগনেন্সির সময় হেলদি থাকা যায় এবং নিজেকে অ্যাক্টিভ রাখা যায়। তো আশা করি ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা প্রেগনেন্সি মাদারের জন্য। তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।